আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো তোমরা সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে তোমরা এই কবিতাটি সম্পর্কে যত প্রশ্ন আছে এবং এমসিকিউ সম্পর্কেও সম্পূর্ণ একটি ধারণা পাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো শুরু করছি কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটি। তো এটি আমরা পড়ার আগে এখানে দেখো কবি শামসুর রহমান সম্পর্কে আমরা একটু জেনে নিব। কবি শামসুর রহমান সম্পর্কে এখানে দেখো কি বলা হচ্ছে। কবি পরিচিতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক এমসিকিউ আসে, তোমরা জানো। এখানে দেখো কি বলছে যে শামসুর রহমান, এটা কিন্তু আসলে নামটি, কবির নামটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শামসুর রহমান, এটা অনেকে কিন্তু এটা রহমান মনে করবে, কিন্তু আসলে রহমান না, ওনার নাম হচ্ছে শামসুর রহমান। তো শামসুর রহমান 1929 সালের 23 অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তো এখান থেকে তোমরা জানো যে কবি বা লেখকের জন্ম মৃত্যু সালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি 1929 সালের 30 অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তো এটুকু অনেক ভালোভাবে তোমরা মনে রাখবে, কারণ এখান থেকে এমসিকিউ আসে। তো শামসুর রহমানের জন্ম হচ্ছে 1929 সালের 23 অক্টোবর ঢাকা শহরে। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। তো এখানে পৈতৃক নিবাস বলতে কি বোঝাচ্ছে, যে তার পিতার বাড়ি, তার বাবার বাড়ি হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। তো এটিও তোমরা এমসিকিউ এর জন্য মনে রাখবে ভালোভাবে। তারপরে দেখো তিনি ঢাকার প্রগস স্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। তার মানে তিনি তার বাড়ি যেহেতু ঢাকায়, তো তার স্কুল কলেজ দুইটি ঢাকায় হবে, এটি স্বাভাবিক। তো তিনি পাশ করেন, ইন্টারমিডিয়েট পাশ করেন হচ্ছে 1947 সালে। এই সালটি তোমরা মনে রাখবে যে তিনি 1947 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। তারপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্নাতক মানে তো তোমরা বুঝোই, স্নাতক মানে হচ্ছে অনার্স। তো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ডিগ্রি লাভ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা। যে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তার পেশা কি ছিল। তার পেশা হচ্ছে সাংবাদিকতা। তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন, বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের হতাশা, প্রত্যাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য, সংগ্রাম তার কবিতায় সার্থকভাবে বিধৃত। মানে তার কবিতায়, তিনি যেহেতু ঢাকার মানুষ, তার কবিতায় মধ্যবিত্ত নাগরিক জীবনের মানে হচ্ছে শহরের জীবনের মানুষের হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম তার কবিতায় অত্যন্ত সুন্দরভাবে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আর তার প্রধান কাব্যগ্রন্থগুলো হলো, দেখো তার প্রধান কাব্যগ্রন্থগুলো হলো প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, বন্দি শিবির থেকে বাংলাদেশ, স্বপ্ন দেখে, বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি। তো এই কাব্যগ্রন্থগুলো পরীক্ষায় আসে, এগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে। এখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন আসবেই। তারপর দেখো এছাড়া তার কিছু অনুবাদ কবিতা ও শিশুতোষ কবিতা রয়েছে। শামসুর রহমান তার অনন্য সাধারণ কবিকীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। তিনি 17 আগস্ট 2006 সালে মৃত্যুবরণ করেন। তো তার মৃত্যুটা দেখো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি 2006 সালে মৃত্যুবরণ করেন 17 আগস্ট। এবং তিনি কি কি পুরস্কার পেয়েছেন দেখো, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন। তো এই ছিল আমাদের কবি পরিচিতি থেকে এমসিকিউ। তো আমি যে লাইনগুলো তোমাদেরকে বললাম, তোমরা এগুলো থেকে যদি পড়ো, এখান থেকে এমসিকিউ যদি পরীক্ষায় আসে, তো এখান থেকে সর্বোচ্চ তোমরা কমন পাবে। তো তারপরে দেখো আমরা কবিতাটি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। দেখো কবিতায় কি বলা হচ্ছে, যে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তো এখানে আমরা কবিতার নামটি শুনে বুঝতে পারতেছি যে এখানে আসলে স্বাধীনতাকে পাওয়ার জন্যে আমাদের কি কি করতে হয়েছে, আমাদেরকে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই বিষয়টি নিয়ে মূলত এই কবিতায় আলোচনা করা হয়েছে। তো আমরা এখান থেকে দেখো একটু এই কবিতার প্রেক্ষাপট সম্পর্কে জানবো।
এখানে দেখো কি বলছে যে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বরতা, সাধারণ মানুষের সর্বোচ্চ ত্যাগ, নারী পুরুষের অকুতোভয় সংগ্রাম এবং স্বাধীনতার জন্য বাংলার মানুষের তীব্র আকাঙ্ক্ষাই এই কবিতার মূল প্রেক্ষাপট। তার মানে তোমরা সবাই জানো যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। এটি মূলত ৯ মাসের রক্তক্ষয়ী একটি যুদ্ধ ছিল। তো এই যুদ্ধে পাকিস্তানি বাহিনীর অনেক বর্বরতা এবং সাধারণ মানুষের উপর তাদের যে অত্যাচার, এই বিষয়গুলা মূলত দেখানো হয়েছে। আর এখানে হচ্ছে নারী পুরুষের অকুতোভয় সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের এই বিজয় অর্জন করেছি। তো এই বিষয়টি এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। তারপরে মূল প্রেক্ষাপট ও বিষয়বস্তু আমি এখানে কয়েকটি পয়েন্ট আকারে লিখেছি দেখো। এক হচ্ছে পাকিস্তানি বাহিনীর বর্বরতা। তো তার মানে পাকিস্তানি বাহিনীর বর্বরতা কিন্তু এই কবিতা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন লেখক। যে কবিতাটিতে পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচার, ঘরবাড়ি পোড়ানোর, মা বোনদের সম্ভ্রমহানি ও সাধারণ মানুষের উপর নির্বিচার গণহত্যার চিত্র তুলে ধরা হয়েছে। তার মানে এই কবিতায় কিন্তু পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচার এবং তারা যে ঘরবাড়ি পুড়িয়েছিল এইগুলা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এছাড়াও আরও কিছু বিষয় এখানে আমরা দেখতে পাবো। দেখো এখানে বলা হয়েছে যে সর্বোচ্চ ত্যাগ, এখানে যে স্বাধীনতা অর্জনের জন্য বাঙালিদের সর্বোচ্চ ত্যাগের কথা তুলে ধরা হয়েছে। সর্বোচ্চ ত্যাগ স্বাধীনতা অর্জনের জন্য বাংলার ছাত্র, কৃষক, জেলে, রিকশাওয়ালা সর্বস্তরের মানুষের জীবন বাজি রেখে লড়াইয়ের দৃশ্য তুলে ধরা হয়েছে। তারপর ৩ হচ্ছে বাংলার রূপ, শাশ্বত বাংলার প্রকৃতির মাঝে যুদ্ধের ভয়াবহতা ও স্বাধীনতার তীব্র প্রতীক্ষা কবি ফুটিয়ে তুলেছেন। তো এখানে স্বাধীনতার জন্য যে মানুষের একটি অপেক্ষা, যে কবে আমরা স্বাধীন হব, এরকম একটি প্রতীক্ষা এখানে কবি তুলে ধরেছেন। তারপরে উদ্দেশ্য, কবি দেখিয়েছেন যে স্বাধীনতা সহজে আসে না, এজন্য কত আত্মত্যাগ ও অসামান্য কষ্টের বিনিময়ে তা অর্জন করতে হয়। তার মানে এই 4টি পয়েন্ট যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা কবিতার মূল ভাব মনে রাখতে পারবে। যে এখানে সর্বোচ্চ ত্যাগ তুলে ধরা হয়েছে এবং বাংলার শাশ্বত রূপ তুলে ধরা হয়েছে এবং এটি কবি কী উদ্দেশ্যে রচনা করেছেন সেই উদ্দেশ্যটি মনে রাখতে হবে। এবং এখানে হচ্ছে পাকিস্তানি বাহিনীর বর্বরতার কথা কবি তুলে ধরেছেন। তো এখন আমরা সরাসরি কবিতায় চলে যাব। দেখো কবিতাটি আমরা ভালোভাবে পড়বো, লাইন টু লাইন আমি তোমাদেরকে বলে দিব, তোমরা খুব ভালোভাবে মনোযোগ দাও। দেখো যে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তার মানে এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এখানে কিন্তু কবি আমাদেরকে প্রশ্ন করেছেন যে কবি স্বাধীনতাকে প্রশ্ন করেছেন যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়। রক্তগঙ্গা মানে হচ্ছে রক্তের স্রোত, মানে ব্যাপক রক্তপাত। এই যে মানুষ যুদ্ধের মাধ্যমে যে অনেক মানুষ মারা যাচ্ছে, এটাকে মূলত রক্তগঙ্গা বলা হয়েছে। কারণ মানুষের রক্তে কিন্তু রঞ্জিত হয়ে আছে রাজপথ। তো এটাই বোঝানো হয়েছে যে আর কতবার আমাদেরকে রক্ত দিতে হবে তোমাকে পাওয়ার জন্যে, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। যে এখানে কিন্তু খান্ডব দাহন একটা শব্দ এখানে রয়েছে, এই শব্দটির মানে তোমাদের বুঝতে হবে। খান্ডব মূলত মহাভারতের একটি বিখ্যাত বন, যা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, নির্বিচারে অরণ্যের সকল প্রাণীকে হত্যা করা হয়েছিল। আর পাকিস্তানি বাহিনীরা মূলত এইভাবে বাঙালিদেরকে হত্যা করেছে। তো এই জন্য এই খান্ডব বনের সাথে আমাদের পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞকে এখানে তুলনা করা হয়েছে। এই জন্য বলা হয়েছে যে আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তারপর দেখো তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তার মানে এখানে দেখো একজন মুসলমান মহিলার কথা বলা হয়েছে এবং একজন হিন্দু মহিলার কথা বলা হয়েছে যে তুমি আসবে বলে হে স্বাধীনতা, যে তুমি স্বাধীনতা তুমি আসবে দেখে তোমার জন্য সাকিনা বিবির কপাল ভাঙলো। কপাল ভাঙলো মানে হচ্ছে সাকিনা বিবির স্বামী যুদ্ধে শহীদ হয়েছে, তার সংসার ভেঙে গেছে, এই জন্য এটা বলা হচ্ছে। তারপর সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। এখানে হরিদাসী হচ্ছে হিন্দু একজন মহিলা। তো সিথির সিঁদুর, হিন্দুরা মূলত বিয়ে হলে সিথিতে সিঁদুর দেয়। তো হরিদাসীরও স্বামী মারা গেছে, বোঝা যাচ্ছে যে সিথির সিঁদুর মুছে গেছে। তার মানে হরিদাসীর স্বামীও যুদ্ধে শহীদ হন। এবার তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তার মানে স্বাধীনতা তুমি আসবে বলে শহরের বুকে, মানে হচ্ছে শহরে জলপাই রঙের ট্যাঙ্ক এলো। তো ট্যাঙ্ক কি তোমরা অবশ্যই জানো যে কামান সজ্জিত
সাজোয়া গাড়ি, কামান সহযোগে যে গাড়ি আসে সেটাকে বলা হয় ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক মূলত জলপাই রঙের থাকে। তো এখানে একটা রঙের কথা বলা হচ্ছে, এটা মনে রাখতে হবে যে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। দানব মানে হচ্ছে অনেক বিশাল আকৃতির একটি বস্তু বা দানবের মতো চিৎকার করতে করতে। দানবের সাথে মূলত এই ট্যাঙ্ককে তুলনা করা হয়েছে যে তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েলস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র। তার মানে এখানে কি বলা হচ্ছে দেখো, যে তোমার জন্য তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস মানে হচ্ছে যেখানে ছাত্ররা থাকে, এবং বস্তি তো তোমরা বুঝো যেখানে মানুষ বসবাস করে। তো এগুলো সব উজাড় হয়ে গেল, কারণ এখান থেকে মানুষ স্বাধীনতার সময় চলে যায়। এবং এই বস্তি এবং ঘরবাড়ি পাকিস্তানি বাহিনীরা সব উজাড় করে ফেলে। তারপর রিকোয়েলস রাইফেল মানে এখানে রাইফেলের কথা বলা হচ্ছে। আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র। যত্রতত্র মানে হচ্ছে যেখানে সেখানে মেশিন গান এবং রাইফেলসের গুলির শব্দ শোনা যাচ্ছে। তাদের গুলির শব্দ যেন খই ফুটার মতো কানে বাজতে থাকে। এই জন্য এই কথা বলা হচ্ছে যে মেশিন গান খই ফুটালো যত্রতত্র। তারপর দেখো তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, মানে স্বাধীনতা তুমি আসবে দেখে গ্রামের পর গ্রাম মূলত পুরে একেবারে ছাই হয়ে গেছে। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তার মানে স্বাধীনতা তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায়, বিধ্বস্ত মানে হচ্ছে ব্যাপক ধ্বংস, মানে ব্যাপক ধ্বংস লীলার যে পাড়াটা রয়েছে, এলাকাটা রয়েছে, সেই এলাকায় প্রভুর বাস্তবিটা, প্রভু মানে হচ্ছে মালিক, আর বাস্তবিটা মানে হচ্ছে বসত ভিটা, বসত বাড়ি। তো প্রভুর বসত বাড়িটা ভগ্নস্তূপে দাঁড়িয়ে, মানে এই বাড়িটাও একেবারে ভাঙার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ভেঙে দাঁড়িয়ে আছে। আর ওই বাড়িতে ওখানে দাঁড়িয়ে একটানা আর্তনাদ মানে হচ্ছে চিৎকার করলো একটা কুকুর। তার মানে স্বাধীনতার জন্য একটি বিধ্বস্ত পাড়ায় ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা কুকুরও আর্তনাদ করছে। তার মানে কীরকম একটা পরিস্থিতি সে বিষয়টি লেখক এখানে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। তারপর দেখো তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুজ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। অবুজ মানে হচ্ছে বোঝে না এমন, হামাগুড়ি হাঁটু ও হাতের সাহায্যে চলা। অবুজ শিশু হাঁটু এবং হাতের সাহায্যে যে হামাগুড়ি দেয় ছোটোবেলায়, সে কথা বলা হচ্ছে। হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর, তার মানে হচ্ছে তার পিতামাতাকে হত্যা করা হয়েছে পিতামাতার লাশের উপর। অবুজ শিশু সেটা বুঝতে পারে না, তো সে এই পিতামাতার লাশের উপরে হামাগুড়ি দিয়েছে। তবে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে। তার মানে এখানে আসলে স্বাধীনতাকে পাওয়ার জন্যে আমরা এখানে পাকিস্তানি বাহিনীর যে ধ্বংসযজ্ঞ সে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। তো তারপরের স্তবকে দেখো কি বলা হচ্ছে, যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। তো তার মানে এখানে কি বলা হচ্ছে দেখো, যে স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো, থুরথুরে মানে হচ্ছে অনেক বৃদ্ধ, বয়সের বারে বিধ্বস্ত লোক, যার বয়স অনেক, চলাচল করতে পারে না, এরকম একজন বৃদ্ধ লোককে বোঝানো হয়েছে। উদাস দাওয়ায়, উদাস মানে হচ্ছে উদাসীনভাবে সে বসে আছে, তার চোখের নিচে অপরাহ্ন মানে হচ্ছে বিকেলের দুর্বল আলোর ঝিলিক, মানে হচ্ছে তার চোখ, তার দৃষ্টিশক্তি দুর্বল, কিন্তু ওই দুর্বল চোখের মধ্যেই তার আলোর ঝিলিক দেখা যাচ্ছে। বাতাসে নড়ছে চুল, মানে হচ্ছে সে স্বাধীনতার স্বপ্ন দেখতেছে। ওই দুর্বল একজন মানে থুরথুরে এক বুড়ো স্বাধীনতার জন্য অপেক্ষা করতেছে, যে কবে স্বাধীন হবে, কবে আমরা স্বাধীন দেশে বাঁচতে পারবো, এই বিষয়টি এখানে বলা হচ্ছে। তারপর দেখো, স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। তার মানে এখানে দেখো স্বাধীনতার জন্য আর কে কে দাঁড়িয়ে আছে, মোল্লাবাড়ির এক বিধবা বউ, সেটা তিনিও স্বাধীনতার জন্য অপেক্ষা করতেছে। নরবরে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে, মানে ভেঙে পড়া খুঁটি। দগ্ধ পোড়া মানে হচ্ছে পুরা বাড়িকে বোঝানো হচ্ছে। তবে দেখো, স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তার মানে স্বাধীনতার জন্য হাড্ডিসা মানে হচ্ছে কঙ্কালসার এক অনাথ কিশোরী, অনাথ মানে হচ্ছে এতিম, এতিম এক কিশোরী শূন্য থালা হাতে, মানে তার থালায় কোনো কিছু খাবার নাই, তো সে শূন্য থালা নিয়ে বসে আছে পথের ধারে। মানে স্বাধীনতার জন্য কারা কারা আসলে অপেক্ষা করতেছে এই বিষয়টি এখানে দেখানো হচ্ছে। এখানে দেখো এমসিকিউ এর জন্য কিন্তু এই লাইনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে স্বাধীনতার জন্য অপেক্ষা করছে থুরথুরে এক বুড়ো, তার কিন্তু বাতাসে চুল নড়ছে,
আর তার দুর্বল আলোর ঝিলিক দেখা যাচ্ছে তার চোখে। এবং স্বাধীনতা তোমার জন্য মূল্যবাড়ির এক বিধবা বউয়ের কথা এখানে বলা হচ্ছে, যে বিধবা বউ কিন্তু নরবরে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে দগ্ধ ঘরের। আর স্বাধীনতার জন্য এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তো এইগুলো থেকে তোমরা খুব ভালোভাবে এই লাইনগুলো মনে রাখবে, এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে। তারপরের স্তবকে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে কি বলছে, যে তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে। তার মানে স্বাধীনতার জন্য আরও কারা অপেক্ষা করছে, যে সগির আলী। সগির আলী হচ্ছে কে, শাহবাজপুরের জোয়ান কৃষক। তো এই লাইনটি তোমরা মনে রাখবে, যে সগির আলী হচ্ছে শাহবাজপুরের জোয়ান কৃষক হচ্ছে সগির আলী। তো সেও অপেক্ষা করছে। তবে কেষ্ট দাস অপেক্ষা করছে জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক। কেষ্ট দাস হচ্ছে জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক। আর মতলব মিয়া হচ্ছে মেঘনা নদীর দক্ষ মাঝি, মানে সে মেঘনা নদীতে নৌকা চালায়। গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে, রুস্তম শেখ সে হচ্ছে ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে। তার মানে এখানে 4জন ব্যক্তির নাম আমরা পেলাম। 4জন ব্যক্তির নাম এবং তাদের পরিচয়, তারা কি করে সেই বিষয়টি এখানে তোমরা মনে রাখবে। এখান থেকেও কিন্তু এমসিকিউ আসে। তো তার ফুসফুস এখন পোকার দখলে বলতে হচ্ছে সে এখন মারা গেছে, যিনি যুদ্ধে শহীদ হয়েছেন, এই কথা বলা হচ্ছে। তারপরে দেখো, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভার মানে হচ্ছে পদচারণায়, যার পদচারণায় একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। প্রতীক্ষা মানে হচ্ছে অপেক্ষা, যে সবাই এই স্বাধীনতার জন্যে একেবারে বৃদ্ধ যারা, তারাও মূলত স্বাধীনতার জন্য অপেক্ষা করছে। একটি নতুন পৃথিবীর জন্ম কবে হবে এটার প্রত্যাশা নিয়ে সবাই আসলে চেয়ে আছে, যে কবে আমরা স্বাধীনতা লাভ করতে পারবো, কবে থেকে আমরা স্বাধীন হব। তো সেই কথা বলা হচ্ছে। তারপর দেখো, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তার মানে এখানে কি বলা হচ্ছে, যে চারদিকে বাংলাদেশের সাহসী মুক্তি সেনাবাহিনীর রণকৌশলে পাক সেনাবাহিনীদের গতিবিধিতে তোমাকে এই বাংলায় আসতেই হবে। তার মানে মুক্তিবাহিনীদের রণকৌশলে তারা যেভাবে পারে পাকিস্তানিদেরকে বাংলাদেশকে রক্ষা করবে পাকিস্তানিদের হাত থেকে, এবং আমরা স্বাধীনতা লাভ করতে পারবো। এই বিষয়টি নিয়ে কবি একেবারে মানে নিঃসংশয়ে বলেছেন, যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে এই বাংলায় দিকবিদিক এই বাংলায় তোমাকে আসতে হবে। তার মানে স্বাধীনতা এক সময় তুমি আসবেই, আমরা তোমার জন্য অপেক্ষায় আছি, তুমি এক সময় আমাদের মাঝে আসবে। তার মানে হচ্ছে আমরা এক সময় স্বাধীন হব। কবি এই বিষয়টি অত্যন্ত জোর দিয়ে শেষে আমাদেরকে বলে দিয়েছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো এটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি। তো তোমরা মূলত এমসিকিউ এর জন্য আমি যেগুলো বলছি, যে এখানে অনেকগুলো চরিত্র আছে, তাদের পরিচিতি সহ, যে তারা আসলে তাদের নাম কি এবং তারা কি করে সে বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এখান থেকে মূলত এই বিষয়গুলো বেশি এমসিকিউ এ আসে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।